এটাকে ডিফেন্ড করা খুবই ডিফিকাল্ট যদি আপনি যেটা বলছেন যে ভারতের মতো বড় একটি দেশ আক্রমণ করে উইথ দ্যাট মাইন্ড। কিন্তু আপনি যদি প্রতিরক্ষা ব্যবস্থা বলেন সেটা কিন্তু মোটামুটি ভালোই আছে আমি বলবো। কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের যে স্ট্র্যাটেজিক এলিমেন্ট গুলো বাকিগুলো যেগুলো আছে সেগুলোতে আমরা খুব উইক। আমরা এমনকি আপনি যদি দেখেন ইউক্রেনের মতো এরকম ডেপথ আমাদের নেই যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারি। তবে হ্যাঁ, বাংলাদেশে কেউ যদি আক্রমণ করে সেখানেও কিন্তু খুব বড় রেজিস্ট্যান্স হবে, শুধু সেনাবাহিনী নয়, বাংলাদেশের জনগণ রেজিস্ট করবে। কিন্তু আবার সেটা বলছি আপনাকে, বিকজ অফ জিও স্ট্র্যাটেজিক ডেপথ বা জিও স্ট্র্যাটেজিক গভীরতার কারণে বাংলাদেশ কিন্তু অনেক নাজুক অবস্থা আছে। বিশেষ করে আপনি যদি বলছেন আমাদের নেইবারিং কান্ট্রি থেকে আক্রমণ হয়, শুধু বড়টা নয়, আমাদের পাশে যে মিয়ানমার আছে, মিয়ানমারও যদি আক্রমণ করে তাহলে এই একটা কারণে আমরা অত্যন্ত হ্যান্ডিক্যাপে আছি। আপনি চিন্তা করুন যে মিয়ানমার থেকে চিটাগং পোর্ট কতখানি কাছে। তো কাজে আমাদের ওই ন্যাচারাল ডেপথ বা ন্যাচারাল ডিফেন্সের যে বিষয়টা আছে সেটা কিন্তু আমাদের নাই। ওই জায়গায় আরেকটা প্রশ্ন তৈরি হয় যে আমরা যেহেতু রাশিয়ার পক্ষ অবলম্বন করছি, নিরপেক্ষ অবস্থান আর পক্ষ অবলম্বন কৌশলগত কারণে হতে পারে, আপনার কথা আমি মেনে নিলাম, কিন্তু আমরা যদি আক্রমণের শিকার হই তখন এই যে ইউরোপ সহ পশ্চিমা বিশ্ব সহ যারা বর্তমানে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে তাদের চোখে কি আমরা শত্রুতে পরিণত হচ্ছি আমাদের এই নিরপেক্ষ অবস্থান? ডিপ্লোম্যাটিক্যালি হয়তো শত্রুতে পরিণত হচ্ছে না, ডিপ্লোম্যাটিক্যালি হয়তো লং রানে আমাদের অসুবিধা হতে পারে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তার মানে এই নয় যে আমরা একটা পরীক্ষিত ফ্রেন্ড যারা আমাদেরকে হেল্প করেছে, রাশিয়ার সাথে কিন্তু আমাদের কখনোই কোনো সমস্যা হয়নি। আমাদের সাথে এখন ব্যবসা বাণিজ্য আছে, আমরা বছরে $50 মিলিয়ন আরো 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 প্রসারিত হচ্ছে। $50 মিলিয়ন আরএমজি রেডিমেড গার্মেন্ট কিন্তু যাচ্ছে। আমাদের সাথে রাশিয়ার যে চুক্তি হয়েছে আমাদের যে এনার্জি সেক্টরে, সেগুলো তো কাজ হচ্ছে। আমরা কি শুধু রাশিয়ার উপরে ডিপেন্ড করে বা তার সহযোগিতার মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকতে পারবো? আমাদের কি সেই সক্ষমতা আছে? আপনি যদি আমি মনে করি না যে আমাদের এই কারণে ইউরোপ আমাদের উপর, কারণ এরকম অনেক দেশ আছে যারা করেছে। ইউরোপ, আমি যদি প্রশ্ন করি যে আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলো কি করছে, তারা কি ডিফেন্ড করছে ইউক্রেনকে? তারা কি এসেছে? অনেক দেশ কৌশল অবলম্বন করছে, কিন্তু ফ্রান্স কি করেছে? না, ফ্রান্সের অবস্থানটা কি? না, ফ্রান্স তো তার জায়গা থেকে এদেশের প্রেসিডেন্ট সমর্থন দিয়ে যাচ্ছে, সরাসরি যুদ্ধে ওই সমর্থন দিয়েছে। ফ্রান্স তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে বলে তারা এটাকে টেকনিক্যালি ওভারকাম করার চেষ্টা করছে। ফ্রান্স কি ফিজিক্যালি কোনো অবস্থানে গেছে? যায়নি। ফ্রান্স এর আগে এখানে তো ফ্রান্সের সহ যদি আপনি মনে করেন গোটা বিশ্বটা নিয়ন্ত্রণ করছে আমেরিকা। জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, তিনি বলেছেন যে তিনি যদি এই জাস্ট একটা বিমান নিষেধাজ্ঞা দেন যে রাশিয়ার উপর চলাচলের ক্ষেত্রে, তখনও তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। অর্থাৎ সবার মনে একটাই সংকট, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে, এটা এড়ানোর জন্য সবাই কৌশল নিচ্ছে। তাহলে আমরা কি বলবো বাংলাদেশও এই কৌশলের একটা অংশ? বাংলাদেশ তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আমরা চিন্তিত নই। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ব্যক্তিগতভাবে, ইউরোপে যুদ্ধ হচ্ছে বলে আপনারা এত হইচই করতেছেন এখন। এই যে আপনার লক্ষ লক্ষ লোক মারা গেল ইরাকে, ইউক্রেন ওখানে প্রেজেন্ট ছিল। ইউক্রেন হ্যাড থার্ড লার্জেস্ট ট্রুপস ইন ইরাক। এই যে ইরাকে আপনার লক্ষ লক্ষ মারা গেল, হাইওয়ে টু ডেথ, যেখানে কয়েক লক্ষ লোক মেরেছে ন্যাটো বাহিনী ইনক্লুডিং ইউক্রেন। আফগানিস্তানে ছিল, তখন তো কেউ কথা বলেনি, তখন তো তৃতীয় বিশ্বযুদ্ধের কথা ওঠেনি, তখন তো হিউম্যানিটির কথা ওঠেনি। আজকে এই ইউরোপের ভিতরে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে রিফিউজিরা যাচ্ছে, এরিয়ান রিফিউজি বলা হচ্ছে। এমনকি বিবিসি, এমনকি আপনার আল জাজিরা থেকে বলা হচ্ছে এরা ব্লু হোয়াইট ফেয়ার স্কিন, এরা ইরাকি নয়, এরা আফগানি নয়। হ্যাঁ, এটা যখন রেশিয়াল কথাবার্তা হয় তখন বাংলাদেশের মতো দেশ বা বাংলাদেশ বাদই দিলাম, অন্য দেশ কেন সাপোর্ট করবে? ওয়াই?
এবং এবং তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে তাহলে ইউরোপে লাগবে। আমি যদি ব্যক্তিগতভাবে মনে করি ইউরোপে লাগবে। এতদিন যে এই যে এতগুলো দেশে আপনার আপনার সিরিয়া ক্ষতবিক্ষত হয়ে গেছে, আমি ইয়েমেনের মানুষ মারা যাচ্ছে, আফ্রিকাতে গৃহযুদ্ধ চলছে, লিবিয়াতে মানুষ মেরেছে, ইরাক আমি দিলাম আপনাকে, সিরিয়া, আপনার লেবানন, আপনার প্যালেস্টাইন, আফগানিস্তান, এগুলো নিয়ে কিন্তু কথা ওঠেনি, এগুলো নিয়ে কথা হয়নি। কিন্তু এখন যেহেতু এটা ইউরোপের ঘাড়ে পড়েছে, যে কারণে এখন আমরা সবাই হইচই করছি, সবাই একেবারে অ্যাপিল করে হইচই করার কারণটা হচ্ছে ইউরোপের এই প্রভাবটুকু আমাদের বাংলাদেশে ইতিমধ্যে আমাদের বাংলাদেশের বাজারের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন দ্রব্যাদির মূল্য, তেলের দাম সবকিছু বৃদ্ধি পাচ্ছে। আমাদের গার্মেন্টস সেক্টরের দিকে আপনি তাকালে দেখবেন আমাদের অর্থনৈতিক একটা চাপ কিন্তু আছে। আমাদের রেমিটেন্স যোদ্ধাদের দিকে তাকালে আপনি দেখবেন যে এখানে একটা অর্থনৈতিক ভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। আপনাকে এই প্রসঙ্গে আমি নিয়ে আসতে চাই এজন্য যে ইটালিতে, ফ্রান্সে আপনি জানেন যে টোটাল ইউরোপে প্রায় 90,000 আমাদের বাংলাদেশি আনডকুমেন্টেড আছে। তাদের যে কোনো সময় এই দেশগুলো বাংলাদেশে ডিপোর্ট করতে পারে। 2019 থেকে বারবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে তারা কিন্তু চাপ দিচ্ছে। এমতো অবস্থায় আমাদের বাংলাদেশ কেন কৌশল অবলম্বন করে এদের বৈধ হওয়ার সুযোগ আছে ইউরোপে, সেই পদক্ষেপটা নিচ্ছে না? না, বাংলাদেশ কি করতে পারতো? বাংলাদেশ রাশিয়ার বিরুদ্ধে একটা ভোট দিত, তাই তো? কোন দেশ এশিয়ার এখন পর্যন্ত কোনো দেশ কিন্তু ভোট দেয়নি, সেভাবে সাপোর্ট করেনি। ইন্ডিয়া করেনি, পাকিস্তান করেনি। পাকিস্তান তো আমেরিকার সাথে সম্পর্ক আরো বেটার ছিল সবসময়। 1947 থেকে তো পাকিস্তান আমেরিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, পাকিস্তান তো দেয়নি। পাকিস্তান তো আপনার রাশিয়ার সাথে